জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কি বলছেন আয়োজকরা? জামালপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে নাজমুল হক বাবু নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মঞ্চে দেখা গেছে। একই মঞ্চে স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিন মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ভাইরাল হওয়ার পর থেকে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মৃতিতে তারুণ্যের উৎসব 25 হার্ডবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের অতিথিকে মঞ্চের প্রথম সারিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কিকে, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং তাদের পাশে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে বসে থাকতে দেখা যায়। এমনকি বক্তব্যে বাবুকে বলতে শোনা যায়, বিএনপি নেতা রুহুল আমিন মিলনকে আগামীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি। এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুহুল আমিন মিলন বলেন, আমি ওই অনুষ্ঠানের কোনো অতিথি না, আমার এলাকা, তাই সেখানে গিয়েছিলাম। এখন কে কোথায় কার সাথে বসবে এটা তো আমি জানি না। তিনি আরো বলেন, অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন। আওয়ামী লীগ সরকারের সময় আমি মোট 40টি মামলার আসামি হয়েছিলাম, জেল খেটেছি, 16টি বছর বাড়িতে থাকতে পারিনি, তাই এখানে আওয়ামী লীগের সাথে আঘাত করার কোনো সুযোগ নেই। যোগাযোগ করা হলে নাজমুল হক বাবু বলেন, আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদে আমাকে রাখা হয়েছিল। আমি তখন জানতাম না, জানার পরে আমি সেই সময়ে এই পদ প্রত্যাহার করে চিঠি দিয়েছিলাম। এছাড়াও ছাত্র জনতার আন্দোলনে আমার এলাকায় যারা মামলার শিকার হয়েছিল, আমার পকেটের টাকা খরচ করে জামিনের জন্য 5 আগস্টের আগেই তাদেরকে উচ্চ আদালতে পাঠিয়েছিলাম। তিনি আরো বলেন, নিম্ন আদালতেও আসামি হওয়া ছাত্রদের জন্য আমি শ্রম, সময়, অর্থ ব্যয় করেছি। 5 আগস্টের পর এখনো আমি এলাকাতেই আছি। শুধুমাত্র আমি এলাকার মানুষের জন্য কাজ করেছি। আর জনগণ আমাকে ভালোবাসে বলে একটি পক্ষ আমার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুন্নুল করিম বলেন, খেলা বা অনুষ্ঠানটি আমাদের বিদ্যালয়ের মাঠে হয়, আমাকে অনুষ্ঠানটির সভাপতি করা হয়, কিন্তু মূলত খেলাটি পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উদ্বোধন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, আর সঞ্চালনা করেছেন ছাত্র আন্দোলনের শাকিল নামের একটি ছেলে। এখন বাবু চেয়ারম্যান কিভাবে সেখানে গিয়ে বক্তব্য দিলে এই বিষয়টি আমি জানি না। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি বলেন, তিনি বাবু নিজে আওয়ামী লীগের নেতা, সেই বিষয়টি আমি একদমই জানতাম না। যেহেতু আমি সম্প্রতি যোগদান করছি, তাই তার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাকে বলেছে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছে। ইউএনও বলেন, আর একটি বিষয় হচ্ছে ইউএনএ বলেন, আর একটি বিষয় হচ্ছে আমি ওই অনুষ্ঠানে অতিথি ছিলাম, কিন্তু তাকে দাওয়াত করা হয়েছিল কিনা সেই বিষয়টি আমি নিশ্চিত না। আমি যেহেতু আজ জানতে পারলাম, সেহেতু এরপর থেকে আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করব। তিস্তা অঞ্চলে 2 দিনের সমাবেশ করবে বিএনপি। তিস্তা নদীর পানির বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে 2 দিনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে এই কর্মসূচি পালন করা হবে। এর উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শাহরুল কবির খান চ্যানেল এবি নিউজ জানান, উত্তরাঞ্চল খরা পীড়িত এলাকায় 1937 সাল তিস্তা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা হয়, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে বাংলাদেশ অংশে ব্যারেজ নির্মাণ শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1985 সালে সৌদি উন্নয়ন ও আইডিবির তহবিলে 1990 নির্মাণ শেষ হয়। ওই বছরে 5 আগস্টে ব্যারেজ চালু হয়। এতে উত্তরাঞ্চলের 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যায়। আসাদুল হাবিব দুলু চ্যানেল এবি নিউজ বলেন, ভারত উজানে ব্যারেজ নির্মাণ করার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির ন্যায্য হিস্সা পাচ্ছে না। এতে তিস্তা অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির অভাবে থাকে, আর বর্ষা মৌসুমে
তিস্তার 2 কুল ডুবে কৃষকের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, আমরা এটাকে বলছি লাগাতার জনসমাবেশ, কর্মসূচিতে, সেমিনার, পদযাত্রা। আমাদের ওই অঞ্চলের হারিয়ে যাওয়া খেলাধুলা, জারি গান, সারি গান থাকবে, যেখানে তিস্তার জীবন কাহিনী ও ঘটনা উঠে আসবে, যা লালমনিরহাট, নীলফামারী সহ 5 জেলার 11টি স্থানে অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানে হবে তিস্তা ব্রিজ আর রেল সেতুর মাঝে যে চর, সেখানে তাঁবু স্থাপন করা হবে। জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে রাজনৈতিকভাবে ভারতকে চাপে রাখা যাবে মনে করেন বিএনপি। তারা বলেছেন, চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বলে ভারত চাপে থাকবে। তবে বিএনপি এটাও মনে করছে, তিস্তা মহাপরিকল্পনায় যদি ভারত অর্থায়ন করে তাহলে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন ঘটবে। এর আগে 2014 সালের 22 এপ্রিল তৎকালীন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিস্তা অভিমুখে লং মার্চ করেছিল। সেই সময় উত্তরা থেকে লং মার্চ গাড়িবহর যাত্রা শুরু হয়। যাওয়ার পথে গাজীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইল বাইপাস মোড়, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী পথসভা অনুষ্ঠিত হয়। 22 এপ্রিল রাতে রংপুরে যাত্রা বিরতি করে পরদিন রংপুরে সমাবেশ করা হয়। পরে নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লং মার্চের যাত্রা শুরু হয়। ডালিয়ায় সমাবেশের মধ্য দিয়ে 2 দিনের কর্মসূচি শেষ করে বিএনপি। অক্টোবরের মধ্যে হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায়। অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের 3 থেকে 4টি মামলায় রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এই কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার 300টি অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিস 16টি মামলা দায়ের করেছে। চলতি মাসে 4টি মামলা তদন্ত কাজ শেষ হবে। এরপর যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। 3 সপ্তাহ সময় লাগবে। সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ শুরু হবে ঈদের পর। আগামী অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলায় আনুষ্ঠানিক রায় হয়ে যাবে জানিয়ে আসিফ নজরুল বলেন, এদের মধ্যে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন। সাধারণ কোর্টের রায় দেরি হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই অ্যাক্টে 396টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে 332টি মামলা প্রত্যাহার হয়েছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের। মামুনুল হক। বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা যদি আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং দেশে অস্থিতিশীলতা তৈরি করে, তাহলে এর দায় ভারতকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে এডওয়ার্ড কলেজ মাঠে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মামুনুল হক বলেন, ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ থেকে পলায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ বক্তব্য দিচ্ছে। তার বক্তব্যের কারণে নতুন করে আবার বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর দায় শেখ হাসিনা আর তার দলের শুরু নয়, বরং রাষ্ট্র হিসেবে ভারতের উপরও বর্তায়। সংগঠনের পাবনা জেলার আহ্বায়ক মুফতি ওয়ালিউল্লাহ সভাপতিত্বে আরো বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালি, বাইতুল্লাহ মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ। পিরোজপুরের 2 আসনে মনোনয়ন পেলেন সাইদের 2 ছেলে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার 3টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। 3টি আসনের প্রার্থীরা হলেন পিরোজপুর 1, পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর আসন থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছোট ছেলে আলহাজ মাসুদ সাইদি। পিরোজপুর 2 নেসারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার থেকে মনোনীত হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে আলহাজ শামীম সাইদি। এবং পিরোজপুর 3 মঠবাড়িয়া আসনে মনোনীত হয়েছেন সংগঠনটির মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল। গত বুধবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন। এ
এদিকে 3টি আসনের প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে। জামাত আমির ও পাকিস্তান হাই কমিশনারের সাক্ষাৎ। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের হাইকমিশন সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার বিকেল 3টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তারা মিলিত হন এবং মত বিনিময় করেন। জামাতে ইসলামীর কেন্দ্রীয় প্রশাসন বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মত বিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং ভ্রাতৃত্ব প্রতিম উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে অভিহিত ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সিলর কামরান ধানগর এবং বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ও মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মুআজ্জম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। মঞ্চে মামলা করলেন পিনাকি ভট্টাচার্য। অনলাইনে অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাসার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ। একই সঙ্গে স্থানীয় ছাত্র জনতাও স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিয়েছে। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়ে বলেন, অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই, কারণ তিনি আশাবাদী যে তার বাসায় কেউ হামলা চালাবে না। মঙ্গলবার দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, পুলিশ তার বাসার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায় তিনি কৃতজ্ঞ। এছাড়া অসংখ্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে পাহারা দেওয়ায় তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি আরো বলেন, চিন্তার কিছু নেই, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে যেই শহরে শোক পালন করতে দোকানপাটটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, সেই শহরে আওয়ামী লীগ কর্মীরা আমার বাড়িতে হামলা চালাবে, এটি এক প্রকার অসম্ভব ঘটনা। এদিকে তার পরিবারের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার অভিযোগে সুশান্ত নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন পিনাকি ভট্টাচার্য। তিনি আরো জানান, তাকে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগে এ টিম গ্যাংয়ে এর প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে আলাদা মামলা করা হয়েছে। বিশেষ করে ফ্রান্সে তার বাসার ঠিকানা প্রকাশ করায় এবং তাকে হেনস্থা করার প্রকাশ্য হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফ্রান্সের আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশেও পৃথক মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অপারেশন ডেভিল হান্ট করছেন ঠিক আছে, কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। মঙ্গলবার রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী পেতাত্তারা বসে আছে, এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। আর বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য তো 1.5 যুগ ধরে আন্দোলন করছে, কর্মীরা জীবন ও রক্ত দিয়েছে, এটা তো নতুন দাবি নয়। স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য, আর কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে, এটা অশুভ চক্রান্ত। ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, নগর নেতা শামসুল হুদা ইউনুস মিদা, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন, চেয়ারম্যান সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণ অধিকারের নতুন কর্মসূচি। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করছে গণ অধিকার পরিষদ। এছাড়া দেশব্যাপী 12 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করেছে। তার এই ধারাবাহিকতায় গত 5 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নেই, অথচ সচিবালয়, পুলিশ, বিজিবি সহ প্রশাসন ও সরকারের সব সেক্টরে যেসব আওয়ামী সুবিধাভোগীরা রয়েছে তারা বহাল তবিয়তে। গণ অভ্যুত্থানের 6 মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ও সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর সামিল। এতে প্রমাণিত হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে, অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণের মনে প্রশ্ন, সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করলো? এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে নেতিবাচক বার্তা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার বাংলাদেশকে এখনো স্থিতিশীল করতে পারেনি। বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা কম, গার্মেন্টস ও বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট, বাংলাদেশে অবস্থানরত ও আসতে আগ্রহী বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে ইত্যাদি। অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ খান বলেন, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, কিন্তু আমরা এখনো সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া 626 জনের অবস্থান সম্পর্কে জানি না। বড় বড় ডেভিলরা তো পালিয়ে গেছে। ওবায়দুল কাদের 3 মাস নিরাপদে অবস্থান করার পরও কেন তাকে গ্রেফতার করা যায়নি? আওয়ামী লীগের হাইকমান্ড ও শেখ পরিবারের সদস্যরা কাদের সহায়তায় দেশ ছেড়েছে? অন্তর্বর্তীকালীন সরকার কি এসব তদন্তে কোনো কমিটি গঠন করেছে? না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই। অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই, কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের সাধারণ ও নিরহ কোনো কর্মী সমর্থক হয়রানি না করা হয়। শুধুমাত্র অপরাধীরাই যেন অপারেশন ডেভিল হান্টের অন্তর্ভুক্ত হয়। অন্যথায় গণগ্রেফতার ও গণহয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস অতিবাহিত হলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে তিনি বলেন, বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে লাথি মারা হচ্ছে। সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন, নিত্য পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন জনক্ষোভে পরিণত হবে। সামনে পবিত্র মাহে রমজানে নিত্য পণ্যের দাম, লোডশেডিং ও গ্যাসের সংকটের দিকে সরকারকে গভীর মনোযোগ দেওয়ার আহ্বান করছি। লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের এ নেতা বলেন, ইতোমধ্যে উপদেষ্টারা নতুন রাজনৈতিক দলের প্রতি নিজেদের আশীর্বাদ ব্যক্ত করে এবং নতুন রাজনৈতিক দল করতে আগ্রহীদের নানা কর্মসূচিতে ধারাবাহিকভাবে উপস্থিত হয়ে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখোমুখি করছে। এর জন্যই বিভিন্ন জায়গা থেকে আগামী নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকারের অনুষ্ঠিত করার দাবি উঠছে। আমরা সরকারকে বলবো, গণ অভ্যুত্থানে এই দেশের সব শক্তি অংশগ্রহণ করছে। কোনো একটি অংশের কাছে আপন হতে গিয়ে বাকিদের কাছে বিরাগভাজন হবেন না। আপনারা সবার সঙ্গে আপনাদের আচরণে নিরপেক্ষতা প্রয়োজন। নতুন যারা দল করতে চায় আমরা তাদের সাধুবাদ ও স্বাগত জানাই, তবে আপনাদের পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায় ও আশীর্বাদে নতুন কোনো দল গঠিত হলে আপনারা নিজেদের অবস্থান হারাবেন। তিনি বলেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যায় অভিযুক্ত সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। শীঘ্রই কেন্দ্রীয়ভাবে ও সরাসরি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। 71 এর পর আওয়ামী লীগ একবার গণহত্যায় মেতে ওঠে। পরবর্তী সময়ে শেখ হাসিনা 2024 সালে দ্বিতীয়বারের মতো গণহত্যা পরিচালনা করে। হিটলারের নামের সঙ্গে নিজেকে সারা দুনিয়ার কাছে গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই দেশের জনগণ চায় না আওয়ামী লীগের ব্যানারে দ্বিতীয়বার গণহত্যা শুরু থাকুক। গণ অধিকার পরিষদ শুরু থেকে গণহত্যার বিচারে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী 14 ফেব্রুয়ারি বিকাল 3:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরো বেশি সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী 12 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। এছাড়া 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে।
গণ অধিকার পরিষদের 5 দফায় 1 জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, এই ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। 2 জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ গ্রহণ করা। 3 ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা। 4 জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ নির্মাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বিচার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। 5 বিগত 16 বছরের ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম, খুন ও 2018 এবং 2024 সালের ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফা, হাবিবুর রহমান রিজু, সহসভাপতি মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ জিলু খান আব্দুল্লাহ, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, যুব ক্রিয়া সম্পাদক ইলিয়াস মিয়া, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল ইসলাম প্রমুখ। রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন 17 এপ্রিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 17 এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে মামলা তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান প্রতিবেদন দেওয়ার জন্য নতুন দিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করা হয়েছে সংশ্লিষ্টরা। ওই ঘটনায় একই বছরের 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, সংশোধনী 2015 এর 4 সহ তথ্য প্রযুক্তি আইন 2016 এর 54 ধারায় ও 379 ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। পাসপোর্টের তথ্য ছাড়া ফ্লাইটের টিকিট বুকিং নিষিদ্ধ। যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের কপি ছাড়া বিদেশগামী ফ্লাইটে টিকিট অগ্রিম বুকিং করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায়। বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের বিভিন্ন পর্যায়ে ফ্লাইটের টিকিটের উচ্চ মূল্য পর্যালোচনা সহ যৌক্তিক মূল্য নির্ধারণ করতে গতকাল এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। বৃহস্পতিবার থেকে বুকিং করা টিকিট পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইস্যু না করলে করা হলে স্বয়ংক্রিয়ভাবে এয়ার লাইসেন্স সেই টিকিট বাতিল নিশ্চিত করবে। এতে আরো বলা হয়, এরই মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত এয়ার লাইসেন্স এবং ট্রাভেল এজেন্সিকে গ্রুপ বুকিং এর মাধ্যমে ব্লক করা টিকিট আগামী 7 দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর সহ পাসপোর্টের কপি সহ টিকিট ইস্যু নিশ্চিত করতে হবে। না হলে 3 দিনের মধ্যে এয়ার লাইসেন্স তা বাতিল নিশ্চিত করবে। সভায় এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া গ্রুপ বুকিং, বিভিন্ন এজেন্সি চাহিদা না থাকার পরও যাত্রীদের পাসপোর্ট, ভিসা, ভ্রমণ নথিপত্র এবং প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট, এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধু ইমেইলের মাধ্যমে সিট ব্লক করে রাখে। কিন্তু এই পিএনআর এ কোনো প্যাসেঞ্জার বা যাত্রীর নাম উল্লেখ থাকে না। এজেন্সি বা যাত্রীর ওই ফ্লাইটের টিকিট খালি আছে কিনা তা জানার কোনো সুযোগও থাকে না। এতে আরো বলা হয়, নামবিহীন গ্রুপ সিট বুকিং এর কারণে টিকিট মজুতদারি করা হয়, ফলে সিন্ডিকেট তৈরি হয়, আসন সংকট দেখা দেয়, ফলে টিকিটের মূল্য বৃদ্ধি পায়। মূলত বিদেশি মধ্যপ্রাচ্যগামী এয়ার লাইসেন্স গুলো ফ্লাইটের তারিখের অনেক আগে আসন বিক্রি নিশ্চিত করা ও অধিক মুনাফার জন্য এ পদ্ধতি অবলম্বন করে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা, কুয়ালালামপুর সহ বিভিন্ন
রুটের টিকিট ব্লক করে থাকে। এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে সভায় আলোচনা হয়। এছাড়া ফ্লাইটের টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে সভাপতি করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 15 কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এছাড়া টিকিটের উচ্চ মূল্যের বিষয়টিকে সার্বক্ষণিক তদারকির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর 13 সদস্য সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানানো হয় সভায়। ইমরান খানকে দ্বিতীয় শেখ মুজিব হতে দেওয়া হবে না, পিটিআই নেতা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর তার নিজের দলের কঠোর সমালোচনা করেছেন। দলটির দেশ বিরোধী রাজনীতিতে জড়িত বলে অভিযোগ তুলে ইমরান খানকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করেছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভি মঙ্গলবার 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছেন, নির্বাচন কমিশনের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাবর পিটিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেয়া 6 দফার কথা উল্লেখ করেন এবং শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফার সঙ্গে এর তুলনা করেন। বাবর সতর্ক করে বলেন, পিটিআই এর মধ্যে ক্ষমতার লড়াই 1971 সালের মতোই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। কিভাবে শেখ মুজিবুরের 6 দফা পুরো পাকিস্তানকে বিচ্ছিন্নতাবাদের দিকে পরিচালিত করেছিল তা স্মরণ করে আকবর এস বাবর বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। পিটিআই নেতারা জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত লাভকে প্রাধান্য দেয় বলে অভিযোগ করেছেন বাবর। তিনি আরো বলেন, আজও তারা সবকিছু করছে শুধুমাত্র ক্ষমতার লোভে, কিন্তু মনে রাখবেন পাকিস্তানের দ্বিতীয় শেখ মুজিবুর রহমানের জন্ম হবে না। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে গণহত্যা ঘটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির রাজনীতিতে কঠিন সময় পার করছেন ইমরান খান। মুসলিম লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং সামরিক ইস্টাবলিশমেন্টের নানামুখী চাপে আছে তার দল। ইমরান খান জেলে থাকায় দলের বিভক্তি দেখা দিয়েছে। দলটির নেতারা বর্তমানে বিভিন্ন আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। হামাসকে এবার সময় বেঁধে দিলেন নেতানিয়াহু, যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি। আগামী শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে নেতানিয়াহু এই হুঁশিয়ারি দেন। গত 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরই মধ্যে কয়েক ধাপে জিম্মি মুক্তি এবং বন্দী বিনিময় হয়েছে। তবে উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানোতে বিলম্ব, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেওয়া সহ বেশ কিছু কারণে ইসরায়েলের জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি নেতারা হামাসের বিরুদ্ধে কোনো হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেছেন, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। এবার প্রায় একই সুরে হামাসকে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, জিম্মিদের মুক্তি না দিলে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করবে ইসরায়েল। এরই মধ্যে আইডিএফ-কে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আজ রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভায় আমি 4 ঘন্টার একটি আলোচনা করেছি। সেখানে গত শনিবার মুক্তিপ্রাপ্ত আমাদের 3 জিম্মির মর্মান্তিক পরিস্থিতিতে জন্য আমরা ক্ষোভ প্রকাশ করছি। তিনি বলেন, আগামী শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই। এছাড়া গাজার ভবিষ্যতের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই। নেতানিয়াহু বলেন, হামাসের ঘোষণা অনুযায়ী যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং আমাদের জিম্মিদের মুক্তি না দেয়, সেজন্য গত রাতে আমি আইডিএফ-কে গাজা উপত্যকার ভেতরে এবং আশেপাশে বাহিনী সংগ্রহ করার নির্দেশ দিয়েছি। এই অভিযান খুব শীঘ্রই শুরু হবে। গাজায় ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় আমি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে হামাস যদি শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তি না দেয় তাহলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে এবং হামাসকে চূড়ান্তভাবে পরিচিত না করা পর্যন্ত আইডিএফ লড়াই চালিয়ে যাবে। আজ থেকে যমুনা সেতু আর উঠবে না ট্রেন।
নতুন নির্মিত যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ বুধবার 12 ফেব্রুয়ারি থেকে। এর মাধ্যমে আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাতাহ মোহাম্মদ মাসুদুর রহমান। প্রকল্প পরিচালনা বলেন, বুধবার সকাল থেকে নতুন তৈরি যমুনা রেল সেতুতে নিয়মিত ট্রেন চলবে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেবে যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে। বুধবার সকাল 7টায় সিল্ক সিটি ট্রেন ছেড়ে আসবে, 10টার দিকে ট্রেনটি সেতু অতিক্রম করবে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলোকে যাবে। তিনি জানান, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে যেতে ডান পাশের লাইন অর্থাৎ সেতুর উত্তর পাশের লাইনটি দিয়ে ট্রেন চলবে। আপাতত একটি লাইনে উভয় দিকে ট্রেন চলবে, তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যোগাযোগ উপদেষ্টা সহ কর্মকর্তারা ওই অনুষ্ঠানে থাকবেন। ওই দিন থেকে দুটি লাইনে ট্রেন চলাচল শুরু হবে। রেল সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, 9,734 কোটি 7 লাখ টাকা ব্যয়ে 2020 সালের আগস্টে যমুনা নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরে এ ব্যয় বেড়ে দাঁড়ায় 16,780 কোটি 96 লাখ টাকা। এর মধ্যে 12,149 কোটি 2 লাখ টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। প্রকল্পটি 2023 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পরে সময়সীমা বাড়িয়ে 2024 সালের ডিসেম্বরে করা হয়। এর আগে 2016 সালের 6 ডিসেম্বর প্রকল্পটি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। টেকনিক সেতুটি ঠিকাদার হিসেবে কাজ করেছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএসআই জয়েন্ট ভেঞ্চার। তারা যমুনা নদীর উপর অবস্থিত যমুনা বহুমুখী সেতুটি 1998 সালে চালু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুটি ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয়। ট্রেনের গতিসীমা ফলে দুর্ভোগে পড়তে হয় ট্রেন যাত্রীদের। এই দুর্ভোগে এড়াতে সেতুটি 300 মিটার অদূরে নির্মাণ করা হয়েছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। যমুনা বহুমুখী সেতুর বিষয়ে জানা যায়, 1949 সালে জননেতা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম রাজনৈতিক পর্যায়ে যমুনা সেতু নির্মাণের দাবি উত্থাপন করেন। পরবর্তী 1994 সালের 10 এপ্রিল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1994 সালের 15 অক্টোবর প্রকল্পের ভৌত নির্মাণ কাজ বাস্তবায়ন শুরু হয় এবং গ্যাস সঞ্চালন লাইন ব্যতীত সব কাজে 1998 সালের জুনের মধ্যে শেষ হয়। 1998 সালের 23 জুন সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস সংগ্রামীতে পরিণত হচ্ছে। ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। অথচ খুব ধীরে ধীরে সুকৌশলে আমাদের প্রেরণার মাসকে নোংরামের মাসে পরিণত করেছে বলে মন্তব্য করেন শায়েখ আহমদুল্লাহ। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি নিজের ভাইয়ের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন। তিনি লেখেন, ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আব্দুল সালাম, আব্দুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়। অথচ খুব ধীরে ধীরে সুকৌশলে এক শ্রেণীর মিডিয়া ও মুনাফা লোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামি মাসে পরিণত করেছে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লেখেন, তিনি আরো লেখেন, যেসব তরুণ তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও স্বাধীনতা ধ্বংসের ষড়যন্ত্রে। নাটোরের শিক্ষার্থীরা এখনো পায়নি অধিকাংশ পাঠ্য বই। চলতি বছরের 1.5 মাস পার হলেও নাটোরের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা এখনো সব বই হাতে পায়নি, যা পাঠদান কার্যক্রম ব্যাহত করছে। অল্প সংখ্যক শিক্ষার্থী পিডিএফ ফাইল থেকে ক্লাস করলেও অধিকাংশ শিক্ষার্থী প্রযুক্তিগত সুবিধা না থাকায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে। জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যেই বই সংকট কাটবে। নাটোর জেলার 445টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 2 লাখ শিক্ষার্থীর মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখনো 3 থেকে 5টি বই পেয়েছে। বই সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান পিডিএফ ফাইল ব্যবহার করে পাঠদান চালিয়ে গেলেও বেশিরভাগ শিক্ষার্থী প্রযুক্তিগত সুবিধা না থাকায় ক্লাসের পাঠ রিভিশন করতে পারছে না। ফলে অর্ধবার্ষিকী পরীক্ষায় ফলাফল নিয়ে শঙ্কায় রয়েছে তারা। শহরের বনবেলঘরিয়া শহীদ রেজাউল নবী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এর জানায় এখনো বিজ্ঞান বিভাগের বই তারা পায়নি। বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকায় পিডিএফ ফাইল ব্যবহার করতে না পারায় সে পড়াশোনায় পিছিয়ে পড়েছে। নাটোর সরকারি বালিকা
বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানাও জানায়, বই না থাকায় অনেক ক্লাসেই হচ্ছে না। বনবেলঘরিয়া শহীদ রেজাউল নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শামস মিয়া জানান, পিডিএফ ফাইল ডাউনলোড করে কিছু ক্লাস নেওয়া হলেও শিক্ষার্থীরা বাড়িতে রিভিশন দিতে পারছে না, ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান বলেন, দশম শ্রেণীর প্রায় সব বই এলেও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কেবল 3 থেকে 5টি বই এসেছে, ফলে এখনো পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করা সম্ভব হয়নি। স্থানীয় সাংবাদিক মাহবুব হোসেন জানান, শহরের কিছু শিক্ষার্থী প্রযুক্তির মাধ্যমে পিডিএফ ফাইল থেকে পড়াশোনা করতে পারলেও গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা এই সুবিধা না পাওয়ায় তারা আরো বেশি পিছিয়ে পড়েছে। নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল জানান, ফেব্রুয়ারির মধ্যেই বই সংকটের সমাধান হবে। এছাড়া রমজান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা সে সময় বই পড়ে পড়াশোনা এগিয়ে নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় মাছের আঁশ থেকে আসে বৈদেশিক মুদ্রা। ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত মাছের আঁশ শুকিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। স্থানীয় ব্যাপারীদের মাধ্যমে এসব আঁশ রাজধানী ঢাকায় পৌঁছায়। এরপর প্রক্রিয়াজাত করে চীন, জাপান সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। মাছের আঁশ বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক জেলে পরিবার। দেশে আসছে বৈদেশিক মুদ্রা। স্থানীয় পাইকারদের কাছ থেকে প্রতি বস্তা মাছের আঁশ 2,800 থেকে 3,000 টাকায় কেনা বেচা হয়, যা কেজি হিসাবে 80 থেকে 100 টাকায় বিক্রি হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাজারে মাছ কাটার সময় মাছ কাটোয়ারা এসব আঁশ আলাদা করে শুকিয়ে বিক্রির উপযোগী করেন। শহরের তিতাস নদীর তীরবর্তী এলাকায় নিয়মিত মাছের আঁশ শুকানোর চিত্র দেখা যায়। নেড্ডা বাজারের মাছ কাটোয়া রামু দাস জানান, প্রতিদিন বিপুল পরিমাণ কার্প জাতীয় মাছের আঁশ সংগ্রহ করেন তিনি। এসব আঁশ দূরে রোদে শুকিয়ে পাইকারদের কাছে বিক্রি করেন। একইভাবে গৃহবধূ পূর্ণিমা দাস জানান, মাছের আঁশ শুকিয়ে মাসে 8 থেকে 10,000 টাকা আয় করেন তিনি। মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, এসব মাছের আঁশ বিদেশ রপ্তানি হয়ে ওষুধ, ফ্রুট সাপ্লিমেন্ট, কসমেটিক্স, ব্যাটারি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া ও পোল্ট্রি খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 50টি পরিবার মাছের আঁশ শুকানোর কাজে যুক্ত রয়েছে। ব্যবসায়ীদের তথ্য মতে জেলা শহর থেকে প্রতি মাসে অন্তত 5 লাখ টাকার মাছের আঁশ বিক্রি হয়।